নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমি অমিতাভ আবার নিয়ে চলে এলাম আনকাট রাতের গল্প। আনকাট রাতের গল্পে আজকের অবশ্যই আলোচনার বিষয় আমার দেশ এবং সেই দেশের সভ্যতা, যা আমাদের গর্ব, যা আমাদের অহংকার। অনেকেই নানান কথা বলেন সিন্ধু সভ্যতা নিয়ে, অনেকেই নানান কথা বলেন ভারত ভূমি নিয়ে, সেখানে শাসন করা বিভিন্ন শাসকদের নিয়ে, কিন্তু আসলে প্রশ্নচিহ্নটা অন্য জায়গাতে। সত্যি সত্যি আমাদের এই ভারতবর্ষের, এই দেশের যে সভ্যতা, তা কত বছরের পুরনো। অনেকে বলেন যে আমাদের থেকে নাকি পুরনো সভ্যতা হচ্ছে মিশরের সভ্যতা, কিন্তু আসুন বেশ কিছু তথ্য যা বিজ্ঞান নির্ভর এবং প্রত্নতত্ত্বের নিদর্শন হিসাবে, যা এক অন্য ইতিহাস আর বিস্ময়ের এক বাতাবরণ তৈরি করছে, সেদিকেই আপনাদের বিষয়গুলোকে সন্ধান দেব। ভারতবর্ষ কত বছরের পুরনো দেশ? অনেকে বলেন যে মিশরের থেকে পুরনো সভ্যতা পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু আপনাদের বলি, পশুপতিনাথের যে মূর্তিটি পাওয়া গিয়েছিল এবং সেটি আবিষ্কার হয় প্রত্নতত্ত্বের নিদর্শন হিসাবে, তার উপরে গবেষণা চালিয়ে সেই পশুপতিনাথ, তার মতো দেখতে যে মূর্তিটি মাটি খুঁড়ে খনন কার্যের পর উঠে এসেছিল, প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে দেখেছেন সেই মূর্তিটার বয়স আনুমানিক 5 থেকে 6,000 বছরের পুরনো। অর্থাৎ পশুপতিনাথের সাদৃশ্য যে মূর্তিটি খনন কার্যের পরে বেরিয়ে এসেছিল, তার বয়স আনুমানিক 5 থেকে 6,000 বছর। কিন্তু এর থেকেও অবাক করা বিষয় অপেক্ষা করছিল ইতিহাসের জন্য। সেটি হচ্ছে আরেকটি মূর্তি। সেই বিগ্রহটি বা মূর্তিটি দেখতে অবিকল ভগবান পরমেশ্বর শিবের মতো, এবং সেই মূর্তিটি পাওয়ার পর সেটি গবেষণা করা হয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞদের দ্বারা। কি উঠে এলো তথ্য জানেন? শুনলে অবাক হবেন যে শিবের মূর্তির আদলে যে বিগ্রহটি খনন কার্যের পর পাওয়া গিয়েছিল, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা, বিশেষজ্ঞরা তার বয়স নির্ধারণ করেছেন যে সেই মূর্তিটি নাকি 28,450 বছরের পুরনো। যদি মূর্তিটির বয়সই 28,450 বছর হয়, তাহলে সেই দেশ অর্থাৎ ভারতবর্ষের সেই সভ্যতা, সেই সনাতন ধর্ম যেখানে এই মূর্তির ব্যবহার ছিল, তা কত বছরের পুরনো? প্রশ্নটা ছুড়ে দিলাম আপনাদের কাছে, আপনারাই চিন্তা করে উত্তর দেবেন যে ভারতবর্ষের সভ্যতা কত বছরের পুরনো। আর একটা বিষয় আপনাদেরকে জানাই, ভারতবর্ষের সনাতন সংস্কৃতির অন্যতম অঙ্গ হচ্ছে আমাদের যে ভাষা, যাকে কেন্দ্র করে আমাদের বিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। সেই ভাষার মধ্যে সংস্কৃত ভাষা হচ্ছে, বলা হয়, আমাদের মূল ভাষা, যার থেকে নানান ভাষার সৃষ্টি হয়েছে। সংস্কৃত ভাষায় যারা মন্ত্র উচ্চারণ করেন বা সংস্কৃত ভাষা নিয়ে চর্চা করেন বা সংস্কৃত পড়েন, আমাদের দেশের যে ছাত্ররা, তারা অন্য ছাত্রছাত্রীদের তুলনায় তারা আলাদা। আমি বলছি না, বিজ্ঞান বলছে, গবেষণা বলছে। সংস্কৃত শুধু ভাষা নয়, আমাদের ব্রেন,
আমাদের মস্তিষ্কে তার প্রভাব কতটা জানেন? কোথায় আলাদা তৈরি করে দিয়েছে একটা ভাষা, এই ভাষার পাওয়ার বা ক্ষমতা কতটা, সেটা নিয়ে গবেষণা করছিলেন একজন নিউরো সায়েন্টিস্ট যার নাম ডক্টর জেমস হার্টজেল। এবং এই সংস্কৃত ভাষা নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি সংস্কৃত পড়েছেন, সংস্কৃত ভাষার উপরে দাঁড়িয়ে পিএইচডি ডিপ্লোমা করেছেন, অসংখ্য ডিগ্রি তিনি অর্জন করেছেন এবং তারপরে তিনি যে বিস্ময় প্রকাশ করেছেন আপনাদের সেই সংস্কৃত ভাষার এই অবাক করা ঘটনাটি জানাবো। যারা সংস্কৃত বলেন বা সংস্কৃত পড়েন বা সংস্কৃত মন্ত্রোচ্চারণ করেন, তারা পৃথিবীর অন্যদের থেকে অনেক কিছুতে অদ্ভুত এবং আলাদা। উঠে এসছে ডক্টর জেমস হার্টজেলের সেই গবেষণায়। সংস্কৃত কেবলমাত্র উচ্চারণের কারণে মস্তিষ্কে আমাদের সম্পূর্ণ একটি আলাদা কার্যপ্রণালী তৈরি হয় এবং সেই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ভারতীয় চিকিৎসক এবং ইউনিভার্সিটি অফ টরন্টো সেখানকার ডক্টর জেমস হার্টজেলের যারা সহকর্মী তাদেরকে নিয়ে এবং ভারতীয় চিকিৎসকদেরকে নিয়ে তিনি একটি পরীক্ষা চালান 42 জন ছাত্রছাত্রীর উপরে। তাদের মধ্যে 21 জন ছাত্রছাত্রী হচ্ছে যারা সংস্কৃত অধ্যয়ন করে উচ্চশিক্ষিত হয়েছে, বয়স 22-23 বছর এবং 10,000 ঘন্টারও বেশি তারা সংস্কৃত অধ্যয়ন করেছে বা উচ্চারণ করেছে। আর বাকি 21 জন সাধারণ গতানুগতিক, যে আমাদের পড়াশুনোর সিস্টেম তারই মধ্যে থেকে কলেজ পড়ুয়া ছেলে মেয়ে। এই দুই ধরনের 21 জন করে ছাত্রছাত্রী, 21 জন সংস্কৃত অধ্যয়ন করা হাইলি কোয়ালিফাইড বা উচ্চশিক্ষিত ছাত্র বা পণ্ডিত, আর বাকি 21 জন অন্যান্য বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় বা কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করা বা পড়াশুনোরত ছাত্রছাত্রী। তাদের এই 42 জনের উপরে পরীক্ষা করতে একটা MRI করা হয় এবং সেখানে উঠে আসে এক চমৎকৃত করার মতো, মানে বিস্মিত করার মতো তথ্য। এবং এই MRI এর রিপোর্ট, তাতে দেখা যায় যারা সংস্কৃত পণ্ডিত, সংস্কৃত চর্চা করেছেন, সংস্কৃত ভাষা উচ্চারণ করেন, তাদের ব্রেনের হিপ্পোক্যাম্পাস বলে যে জায়গাটি রয়েছে, বিশেষ অঞ্চল যেখানে লং টার্ম এবং শর্ট টার্ম মেমোরির নিয়ন্ত্রণ করা হয়, নিয়ন্ত্রিত হয়, সেই হিপ্পোক্যাম্পাস অন্যান্য বাকি 21 জনের থেকে এই সংস্কৃত যারা পড়াশুনো করেছেন সেই ছাত্রছাত্রীদের মস্তিষ্কের ওই লং টার্ম শর্ট টার্ম মেমোরির নিয়ন্ত্রণের যে কক্ষ বা সেল, সেই হিপ্পোক্যাম্পাস অনেক বেশি বড়, মানে অনেক বেশি জায়গা নিয়ে রয়েছে। শুধু তাই নয়, তাদের কলেজ ছাত্রদের তুলনায় আরো তাদের ব্রেনের যে কর্টেক্স এবং গ্রে ম্যাটারের ভেতরে যে নিউরালগুলো রয়েছে, অসংখ্য নিউরাল, তা সাধারণ 21 জন ছাত্রছাত্রীর তুলনায় অনেক বেশি পরিমাণে রয়েছে। কর্টেক্স একটি আলাদা অংশ, কক্ষ, এবং গ্রে ম্যাটার যার মধ্যে প্রচুর নিউরাল রয়েছে, সেই ভর্তি নিউরাল রয়েছে যারা সংস্কৃত ভাষায় উচ্চারণ করে এই পণ্ডিতদের মধ্যে, তাদের তুলনায় অনেক কম। অন্যান্য ছাত্রদের MRI-তে দেখা গেছে কর্টেক্স এবং গ্রে ম্যাটারের এই নিউরালের কোষের সংখ্যায় অনেক কম। অবাক হয়েছেন ডক্টর জেমস হার্টজেল। শুধু তাই নয়, যারা এই অত্যন্ত মেধা সম্পন্ন ছাত্র, যাদের ব্রেন পাওয়ার সম্পূর্ণ আলাদা, যাদের হিপ্পোক্যাম্পাস অন্যান্য ছাত্রদের তুলনায় অনেক বেশি, যাদের কর্টেক্স এবং গ্রে ম্যাটারের ভেতরে নিউরালের পরিমাণ অনেক বেশি, সেই সংস্কৃত উচ্চারণ করার ছাত্রছাত্রীদের আলাদা করে যেটা
বিশেষ ক্ষমতা তিনি সামনে এনেছেন, যে যাদের মধ্যে এই বিষয়গুলো বেশি থাকে তারা আলাদা হয়। কোন কোন ক্ষেত্রে তারা আলাদা হয়? যে তাদের শরীরের মাসলস বা পেশি, তাকে কন্ট্রোল করার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি হয়। আবেগ বা ইমোশনকে কন্ট্রোল করার ক্ষমতা তাদের অনেক বেশি হয়, এবং তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু নির্ণয় করতে পারে, এই ক্ষমতা তাদের বেশি হয়। তাদের এবিলিটি অনেক বেশি হয়, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বাক্য সংযমের একটা বিরাট ক্ষমতা তারা বহন করে। অর্থাৎ সংস্কৃত উচ্চারণ করলে আপনার শরীরে কি কি পরিবর্তন আসে, ডক্টর জেমস হার্জেল সেই পরীক্ষাটাই করেছিলেন। দ্য পাওয়ার অফ সংস্কৃত। এই সংস্কৃতির, এই সংস্কৃত ভাষার যে সংস্কৃতি, তাতে যারা নিয়মিত চর্চা করেন বা উচ্চারণ করেন, তারা পৃথিবীর অন্যান্য যে কোনো ভাষার থেকে অনেক বেশি মেধা সম্পন্ন, কারণ তাদের ব্রেন পাওয়ার, ক্যাপাসিটি এবং বিভিন্ন অংশ ব্রেনের যা অন্যদের তুলনায় আলাদা, সেটা প্রমাণিত হয়েছে এই অনুসন্ধান গবেষণার পর। এরপর ডক্টর জেমস হার্জেল যে সিদ্ধান্তে আসেন, সেই সিদ্ধান্তের নাম দিয়েছেন তিনি দ্য সংস্কৃত এফেক্ট। এবং সেখানে তিনি বলেছেন যে সংস্কৃত ভাষা উচ্চারণেই মানুষের মস্তিষ্কের মধ্যে আলাদা করে একটা অদ্ভুত ক্ষমতা তৈরি হয়। তাই যারা সংস্কৃত পড়তে ভালোবাসেন, সংস্কৃত পড়েন, মন্ত্র উচ্চারণ করেন, তারা চালিয়ে যান। একটু না, অনেক বেশি করে পড়ুন, কারণ আপনারা অনেক ক্ষেত্রেই আলাদা কিছু করতে পারেন। সংস্কৃত ভাষার এই আলাদা করে যে ম্যাজিক, সেটা হয়তো অনেকের জানা ছিল না। এমনি এমনি কি আর সংস্কৃত ভাষা দেবনাগরী ভাষা, দেবতাদের ভাষা? কারণ তার মধ্যে আলাদা কিছু রহস্য তো দেবতারাই প্রবেশ করিয়েছে, হয়তো তাই যারা সংস্কৃত পড়তে ভালোবাসেন, চালিয়ে যান। সংস্কৃত ভাষায় আপনার মস্তিষ্ক অন্যদের থেকে অনেক বেশি আর আলাদা হয়ে ওঠে। আনকাট রাতের গল্পে আজকে একটু অদ্ভুত ধরনের এই দুটো ঘটনা বললাম, যদিও এটা নিয়ে এখনো অসংখ্য গবেষণা চলছে, তবু একটু আলাদা ধরনের, যেটা হয়তো অনেকে জানেন না। তাই আনকাট রাতের গল্প মানেই একটু আলাদা কিছু। হয়তো এখানে আপনাদের আমার সঙ্গে একমত হতেও পারেন, অবাক হতে পারেন, আবার একমত নাও হতে পারেন, কিন্তু ঘটনা তো যা ঘটে সেটা তো নিশ্চয়ই আপনাদের সামনে নিয়ে আসা উচিত। আর ওই যে বাংলায় একটা কথা আছে না, যা রটে তার কিছুটা হলেও তো ঘটে, ক্ষতি কি। আজকের মতো বিদায় নিচ্ছি, অমিতাভ। পরবর্তী আনকাট রাতের গল্পে আরও এরকম অবাক করা কিছু ঘটনা আর অজানা কিছু ঘটনা নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণের জন্য শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর হ্যাঁ, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।